আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন রাজনীতির মাঠে যখন কোনো শক্তিকে বলা হয় যে সে পুরোপুরি নিঃশেষ বা নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক তখনই কেন আসলে তাদের সামান্য একটি ভার্চুয়াল উপস্থিতি বা একটি সাধারণ অডিও বার্তা, এই অডিও বার্তাকে কেন্দ্র করে পুরো প্রশাসনের ঘুম হারাম হয়ে যায়? ক্ষমতার মসনদে থাকা নীতি নির্ধারকরা কেন আসলে একের পর এক পরস্পর বিরোধী মন্তব্য করতে থাকেন? আর কেনই বা পুরো রাজ্য জুড়ে এক ধরনের অজানা চাপা আতঙ্ক তৈরি হয়? দর্শক, রাজনৈতিক খেলাটা কিন্তু সব সময় খুব অদ্ভুত হয়। ইতিহাসে এমন অনেক মুহূর্ত আসে যখন মাঠের বাস্তবতার চেয়ে অলক্ষ্যে থাকা একটা অদৃশ্য ছায়াই শাসক শ্রেণীকে বেশি অস্থির করে তোলে। আজ আমরা ঠিক এই ধোঁয়াশা আর ক্ষমতার স্নায়ুযুদ্ধের ভেতরের গল্পগুলো জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব, যেখানে একদিকে রয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে যাওয়া, আর অন্যদিকে রয়েছে নীতি কৌশলের তীব্র একটা দর কষাকষি। দেখুন, রাজনীতিকে যদি আপনি কেবল মিছিল কিংবা স্লোগানের যে আয়না, সেই আয়নায় দেখতে চান, তবে অনেক বড় বড় চালই আপনার আসলে চোখ এড়িয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো একক কারণ থেকে আসলে সৃষ্টি হয়নি। সরকার যখন ক্ষমতার মসনদে 7 মাস পার করছে, তখন তাদের সামনে কেবল বিরোধী দলের মাঠের প্রতিরোধী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি, বরং নিজেদের প্রশাসনিক অদক্ষতা এবং নিত্য প্রয়োজনীয় বিষয়ের অব্যবস্থাপনাও একটা বিরাট দেয়াল তুলে দাঁড়িয়েছে। যে দেশের সাধারণ মানুষ দিনে 3 বেলা দুমুঠো ভাতের জোগাড় করতে গিয়ে হাড় ভাঙা খাটুনি খাটছে, সেখানে হঠাৎ করে যদি রান্নার গ্যাসের আগুন নিভে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়, আর বিদ্যুতের লোডশেডিং গ্রাম থেকে শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তখন আসলে বুঝতে হবে যে সংকটের গোড়াটা কেবল রাজপথের রাজনীতিতেই কোনোভাবে আর সীমাবদ্ধ নেই, বরঞ্চ তা ঢুকে পড়েছে প্রতিটি মানুষের রান্নাঘরে। দর্শক, এই যে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা আমরা শুনছি, এর পেছনে কেবল কারিগরি জটিলতা কিংবা টার্মিনাল বিকল হওয়ার গল্প দেখালে কিন্তু পুরো সত্যটা ফুটে ওঠে না। একটি দেশে যখন আন্তর্জাতিক এলএনজি সরবরাহের চুক্তি বা টেন্ডার আহ্বান করার পরও কোনো কোম্পানি সামনে আসে না, তখন আসলে বুঝতে হবে আন্তর্জাতিক বাজার কিংবা অর্থনৈতিক যে আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটিতে কোনো না কোনো বড় ধরনের একটা ঘাটতি তৈরি হয়েছে। দর্শক, সরকারের নীতি নির্ধারকরা যখন ধাপে ধাপে সংকট সমাধানের আশার বাণী শোনান, অথচ সেই ধাপগুলো পার হতে ঠিক কতদিন বা কত মাস লাগবে তা স্পষ্টভাবে বলতে পারেন না, তখন সাধারণ মানুষের সংশয় বাড়ে। এর সাথে যখন কাঁচামরিচ থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় এবং সেই ঘাটতি মেটাতে প্রতিবেশী দেশের উপর নির্ভর করতে হয়, তখন তা কেবল অর্থনৈতিক সংকট থাকে না, সেটা হয়ে যায় সরাসরি রাজনৈতিক দুর্বলতা। এখন একটা প্রশ্ন সামনে আসতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে, অর্থনীতি আর সাধারণ মানুষের দুর্ভোগের সাথে এই মুহূর্তে ঘটে যাওয়া রাজনৈতিক যে আলোড়ন, সেটার সম্পর্ক কোথায়? দেখুন, সম্পর্কটা খুব গভীর। যখন কোনো সরকার ভেতর থেকে অর্থনীতি আর ব্যবস্থাপনার চাপ সামলাতে গিয়ে নাজেহাল অবস্থায় পড়ে, ঠিক তখনই প্রতিপক্ষের রাজনৈতিক চালগুলো দ্বিগুণ কিংবা তিনগুণ শক্তিশালী হয়ে আঘাত হানে। শেখ হাসিনার দিল্লিতে বসে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হওয়া বা বক্তব্য দেওয়ার ঘোষণার খবরটি যখন প্রথম জনসম্মুখে এলো, ঠিক তখনই যেন প্রশাসনের ভেতরে একটা অলিখিত ভূমিকম্প শুরু হয়ে গেল। বলা হচ্ছিল, যে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয়েছে বা যাদের মাঠ পর্যায়ে দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ বর্তমানে নেই, সেই দলের প্রধান বিদেশ থেকে একটা ছোট্ট বিবৃতি দিলে আসলেই কি কোনো রাজ্য উল্টে যাবে? যদি নাই যায়, তবে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্র বা তথ্য মন্ত্রণালয় পর্যন্ত কেন আসলে এত তড়িঘড়ি পদক্ষেপ দেখা গেল? দর্শক, আর এই জায়গাটিতেই ভারতের ভূমিকা এবং আমাদের কূটনৈতিক প্রয়াসের একটা বড় প্রশ্ন চলে আসে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে দিল্লির কাছে কিন্তু অনুরোধ জানানো হয়েছিল, যেন সে দেশের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা বা তার যে দল আওয়ামী লীগ তারা কেউ কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার যেন সুযোগ না পায়। কিন্তু দিল্লি থেকে যে জবাব এসেছে তা বেশ কূটনৈতিক এবং একই সাথে তাৎপর্যপূর্ণ। তারা খুব পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে এটি একটি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার আয়োজন এবং এটি কোনো সরকারি বিষয় নয়। ফলে তারা এতে সরাসরি হস্তক্ষেপ করতে রাজি হয়নি। এ থেকে আসলে কি বোঝা যায়? রাজনীতিতে মিত্ররা কিংবা স্বার্থের হিসাব নিকাশ অত্যন্ত জটিল। কোনো পক্ষকে কেবল মুখের কথায় পুরোপুরি পাশে রাখা বা প্রতিপক্ষকে রাতারাতি নীরব করে দেয়া আন্তর্জাতিক ভূ রাজনীতিতে অতটা আসলে সহজ নয় যতটা সহজ স্বাভাবিকভাবে মনে করা হয়। দর্শক, আরো একটি দেখার মতো বিষয় হলো আমাদের ভেতরের সরকারি দপ্তরগুলোর মধ্যে এক বিশাল সমন্বয়ের অভাব। একদিকে তথ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে বলছে যে আদালত ও ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা যেটি রয়েছে সেই নিষেধাজ্ঞা অনুযায়ী শেখ হাসিনার যে কোনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা জুলাই আন্দোলনের মূল চেতনার পরিপন্থী এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অথচ তার পরদিনই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এসে স্পষ্ট করে বলেন যে আইন অনুযায়ী শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচারেই বাধা আছে, সাধারণ বা স্বাভাবিক বক্তব্য প্রচারে কিন্তু কোনো আইনি বাধা নেই, তখন সাধারণ মানুষ কিন্তু চরম বিভ্রান্তিতে পড়ে যায়। এক পক্ষ বলছে সব বন্ধ, আরেক পক্ষ বলছে বেছে বেছে বন্ধ করা হবে। প্রশাসনের এমন দ্বিমুখী বক্তব্য বা সিদ্ধান্তের অসামঞ্জস্যতা কেবল তাদের নিজেদের সিদ্ধান্তহীনতাকেই ফুটিয়ে তোলে না, বরং আমি মনে করি সরকারের ভেতরকার যে অস্থিরতা সেই অস্থিরতাকে সাধারণের চোখে একদম নগ্ন করে দেয়। দেখুন সুপ্রিয় দর্শক, প্রযুক্তির এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে এসে কোনো রাজনৈতিক নেতার কণ্ঠ বা অডিও ভিডিও বার্তা কি পুরোপুরি আসলে আটকে রাখা সম্ভব? ইতিহাসের পাতা উল্টালে কিন্তু দেখা যায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বহু বছর ধরে দেশের বাইরে ছিলেন, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও ঠিক একইভাবে আদালতের আশ্রয় নিয়ে তার বক্তব্য প্রচারের উপর নানা ধরনের আইনি কড়াকড়ি কিন্তু আরোপ করেছিল। কিন্তু ফল কি হয়েছিল তখন? প্রযুক্তির ডিজিটাল স্রোতকে কি আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনো থামানো গিয়েছিল? সত্যটা হলো এ ধরনের নিষেধে রাজনৈতিক বক্তব্য ছড়ানো তো বন্ধ হয় না, উল্টো যে সরকার এসব নিষেধাজ্ঞা জারি করে তাদের গণতান্ত্রিক ভাবমূর্তি এবং প্রশাসনিক সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে কিন্তু বড় ধরনের প্রশ্ন উঠে যায়, যা একসময় আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। আজ বিএনপি পরিচালিত সরকারের ক্ষেত্রেও যদি একই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটে, তবে তা কেবল আসলে ইতিহাস থেকে শিক্ষা না নেয়ারই আমি মনে করি এক করুণ উদাহরণ হয়ে থাকবে। দর্শক, রাজনৈতিক চালের পাশাপাশি দেশের ভেতরের আইন শৃঙ্খলা আর রাজপথের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখেন, তবে দেখবেন আরেক অচিন দোলাচল। নতুন সরকার ক্ষমতায় দায়িত্ব নেয়ার পর যে ছাত্র সংগঠনগুলো কিংবা রাজনৈতিক মিত্ররা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে নানা রকম আন্দোলন করেছিল, সেই জামাত শিবির বা এনসিপির সাথে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের মুখোমুখি সংঘাত, এই সংঘাত কিন্তু নতুন এক বার্তা দিচ্ছে। দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ, যেভাবে হঠাৎ করে ছাত্রদল ও শিবিরের রক্তাক্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল, তাতে সাধারণ অভিভাবক এবং শিক্ষার্থীরা চরম আতঙ্কে কিন্তু দিন কাটাচ্ছে। যে ছাত্র রাজনীতিকে সংস্কারের কথা বলা হচ্ছিল, সেই ক্যাম্পাসে আবার যখন বিলবোর্ড ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় রক্তপাতের চিত্র দেখা যায়, তখন সরকারের শান্তি শৃঙ্খলা যে দাবি, সেই দাবিটা কিছুটা হলেও কিন্তু প্রশ্নের মুখে পড়ে বলে আমার মনে হচ্ছে। দর্শক, সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো এসব সহিংসতার সময় পুলিশের ভূমিকা। গণমাধ্যমের ক্যামেরায় যখন স্পষ্ট দেখা যায় যে বিভিন্ন পয়েন্টে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মারামারির একদম কাছে দাঁড়িয়ে কেবল বাঁশি বাজাচ্ছেন, কিন্তু সহিংসতা থামাতে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছেন না। তখন আসলে জনমনে নানামুখী সংশয় জাগাটাই এখানে স্বাভাবিক। তবে এই নীরবতার পেছনে পুলিশের নিজস্ব মনস্তাত্ত্বিক ভয় এবং নিরাপত্তার চিন্তাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি বিভিন্ন সাবওয়ে বা গুরুত্বপূর্ণ স্থানে বোমা উদ্ধার, পুলিশ সদর দপ্তর থেকে সব জেলা এবং ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারি করা, এমনকি পুলিশ সদস্যদের একা পোশাক পরে চলাফেরা করতে নিষেধ করার যে নির্দেশ এসেছে, তা প্রমাণ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে নিজেরাও কিন্তু এক ধরনের চরম যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে পুলিশ নিজে তাদের যানবাহন বা নিজেদের উপর হামলার ভয়ে তটস্থ, তারা কিভাবে অন্য কোনো রাজনৈতিক সংঘাত সামাল দেবে, সেই হিসাব কিন্তু মেলা অত্যন্ত কঠিন বর্তমান এই সময়ে, এই পরিস্থিতিতে। দর্শক, এই পুরো ঘটনা প্রবাহের মাঝে আওয়ামী লীগের অবস্থানটাকে যদি আমরা একটু দার্শনিক এবং কৌশলগত জায়গা থেকে বোঝার চেষ্টা করি, তবে কি দেখি? আমরা দেখব যে দলটি তাদের রাজনৈতিক অস্তিত্বের লড়াইটা এখন ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ইতিহাস বলে শতবর্ষী বা বহু পুরনো রাজনৈতিক দলগুলোকে মাঠ থেকে আইন করে বা ঘোষণা দিয়ে রাতারাতি কোনোভাবে মুছে ফেলা যায় না। তাদের জনভিত্তি বা আদর্শের অনুসারীরা একটা সময় পর্যন্ত নীরব থাকতে পারে, কিন্তু যখনই সরকারের কোনো বড় অদক্ষতা কিংবা অর্থনৈতিক ধস সামনে আসে, তখন সেই নীরব সমর্থকরাই একটা বড় মনস্তাত্ত্বিক শক্তিতে কিন্তু পরিণত হয়। আওয়ামী লীগ এখন ঠিক সেই কৌশলটাই হয়তো অবলম্বন করছে। তারা মাঠে বিশাল মিছিল বা সহিংস আন্দোলন না করে কেবলমাত্র তাদের শীর্ষ নেতৃত্বের একটি ভার্চুয়াল উপস্থিতির ঘোষণা দিয়ে পুরো সরকারকে এক কথায় রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে কিন্তু ব্যস্ত রাখছে, যার ফলে প্রতিপক্ষের ভেতরেই নানামুখী সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে। সুপ্রিয় দর্শক, অর্থনৈতিক দুর্দশা, গ্যাস বিদ্যুতের ঘাটতি, আইন শৃঙ্খলা বাহিনীর আতঙ্কিত মনোভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিত্রদের নিজেদের ভেতরের রক্তাক্ত সংঘাত, সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যাকে আমরা আসলে রাজনৈতিক পরিভাষায় এক ধরনের নাজুক সময় বলতে পারি। সরকার হয়তো এখন দাবি করছে পরিস্থিতি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবতার যে প্রতিচ্ছবি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ফুটে উঠছে, তা কিন্তু সেই দাবির সাথে সবসময় মিলছে না। রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, সেই বিশ্লেষকদের মতে সরকার যদি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে না পারে, তবে বিরোধী রাজনৈতিক শিবিরের ছোট কোনো চালও তাদের জন্য কিন্তু বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এবং এটা নিশ্চিত। দর্শক, বিদেশি বিনিয়োগকারী থেকে শুরু করে দেশের ভেতরের ব্যবসায়ী গোষ্ঠী সবাই কিন্তু এখন একটা স্থায়ী স্থিতিশীলতার মুখ দেখতে চায়, যা কেবল মুখে আশার বাণী শুনিয়ে অর্জন করা সম্ভব নয়। আমাদের দেশের রাজনীতিতে মূল টুইস্টটা কিন্তু এখানেই লুকিয়ে থাকে। শাসক যখন আসলে মনে করে সে প্রতিপক্ষকে পুরোপুরিভাবে দমিয়ে ফেলেছে, ঠিক তখনই অলক্ষ্যে থাকা প্রতিপক্ষের একটা ছোট চাল বা একটা বার্তা পুরো সমীকরণকে বদলে দেওয়ার ইঙ্গিত দেয়। ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে হলে কেবল নিষেধাজ্ঞা বা কড়াকড়ি কোনো কিছু আরোপ করলেই চলে না। প্রয়োজন হয় প্রজ্ঞা, অর্থনৈতিক স্বস্তি এবং সঠিক কূটনৈতিক বিচক্ষণতা, এর পাশাপাশি জনগণের আস্থা অর্জন। দর্শক, রাজনৈতিক এই টানাপোড়েনে এবং সামাজিক অস্থিরতার শেষ পর্যন্ত কোন মোহনায় গিয়ে মেলে, তা দেখতে আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটা কথা একদম পরিষ্কার, রাজনীতির মাঠে প্রতিপক্ষকে কেবল আইনি যে কাগজ, সেই কাগজে বা বক্তব্যে নিষিদ্ধ করে হারিয়ে দেওয়া যায় না। তাদের আসল পরাজয় নিশ্চিত করতে হলে জনগণকে অর্থনৈতিক নিরাপত্তা ও সুশাসন উপহার দিতে হয়। আজ যে ধোঁয়াশা আর উত্তেজনার মেঘ আমরা আকাশে দেখতে পাচ্ছি, তা বাতাস ছড়িয়ে কোন দিকে যায় সেটাই এখন আসলে দেখার বিষয়। আমরা আশা করব সমস্ত অনিশ্চয়তা কেটে গিয়ে দেশে আবার শান্ত পরিবেশ এবং অর্থনৈতিক স্বস্তি ফিরে আসুক, কারণ
দিন শেষে যে কোনো রাজনৈতিক খেলার জয় পরাজয় যাই হোক না কেন, তার মূল্য মেটাতে হয় কেবল এই দেশের সাধারণ মানুষকে। এখন আপনাদের কি মনে হয়, এই বর্তমান বিএনপি সরকার কি এই যে সাধারণ মানুষ বা জনগণ রয়েছেন, তাদের যে আশা, তাদের যে ইচ্ছা, সেগুলো কি পূরণ করতে পারবে? একটা স্থিতিশীল বাংলাদেশ কি তাদেরকে উপহার দিতে পারবে? তাদের যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তা কি তারা দিতে পারবে? দেশে চলমান যে সকল দুর্যোগ সমূহ ঘটছে, সেই দুর্যোগগুলোকে কি তারা নিয়ন্ত্রণ করতে পারবে? এখানে দুর্যোগ বলতে আমি আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ বোঝাচ্ছি না, বরঞ্চ দেশে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হয়েছে, মারামারি, হানাহানি, চুরি ডাকাতি, ছিনতাই, দাঙ্গা ফাসাদ ইত্যাদি ইত্যাদি, এগুলো কি আদৌ বর্তমান সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব? নাকি বর্তমান সরকার নিয়ন্ত্রণ হারিয়ে, বলা চলে এক কথায়, খাদের কিনারায় গিয়ে ঠেকেছে? এবং তারা এত পরিমাণ খাদের কিনারায় গিয়ে ঠেকেছে যে সাধারণ আওয়ামী লীগের সভানেত্রী ভারতে বসে একটা অডিও বার্তা দিবেন, অথবা একটা আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে 2-4 মিনিট বা 5 মিনিট কথা বলবেন, এতেই মনে হচ্ছে যেন এই প্রতিপক্ষ বা শেখ হাসিনা এই সরকারকে ধাক্কা দিচ্ছেন, এবং সেই সরকার খাদের কিনারায় পড়তে পড়তে কোনো রকম হামাগুড়ি দিয়ে উঠার চেষ্টা করছে, অথবা প্রাণে বেঁচে গেছে। দর্শক, যদি এই হয় বর্তমান সরকারের অবস্থা, খাদের কিনারায় নড়বড়ে দাঁড়িয়ে থাকা এবং যে কোনো সময় স্লিপ করে পা ফসকে খাদে পড়ে যাওয়ার যদি পরিস্থিতি হয়, তাহলে আমি মনে করি যদি শেখ হাসিনা যেভাবে আসলে প্ল্যান করছেন, শেখ হাসিনার বক্তব্য শোনার পর আরো বোঝা যাবে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা কি করতে চলেছেন, এবং দেশের জনগণ যা চাচ্ছেন এবং যা পাচ্ছেন না, এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি জনগণকে সাথে নিয়ে বা জনগণকে পাওয়ার আশায়, অর্থাৎ সাথে পাওয়ার আশায় তারা যদি মাঠে নামে, এবং জনগণের যদি ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ না হয় শেখ হাসিনা ফেরার পূর্ব পর্যন্ত, তাহলে শেখ হাসিনা যদি সত্যি সত্যি দেশে ফেরার ঘোষণা দিয়ে দেন এবং দেশে ফেরেন, ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি আসলে বলছি এক্সাক্ট দিন তারিখ, যদি এটি শেখ হাসিনা দিয়ে দেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বা আমার যে রাজনৈতিক দর্শন, আমার যে রাজনৈতিক পর্যবেক্ষণ, সেটা থেকে মনে হচ্ছে দেশের সাধারণ এই সকল ভুক্তভোগী জনগণ কিন্তু শেখ হাসিনার পক্ষেই তাদের রায় দিবে। এবং শেখ হাসিনা যেদিন ফিরবেন, সেদিন কিন্তু সাধারণ মানুষ এক কথায় জনসমুদ্র সৃষ্টি করবে, এবং এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃশ্য হয়ে থাকবে। বাংলাদেশে নতুন আরেকটি ইতিহাস লেখা হবে। তখন আসলে এই যে সরকার এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে, বা পা স্লিপ করার অপেক্ষায় আছে, সাধারণ একটি বার্তার কথা শুনে বা একটি অডিও কনফারেন্স অথবা শেখ হাসিনার প্রকাশ্যে আসার কথা শুনে, শেখ হাসিনা যদি সত্যি সত্যি দেশে ফিরেন এবং এই জনগণ যদি শেখ হাসিনার পক্ষে তাদের রায় কিছুটা হলেও দিতে শুরু করেন, তখন এই সরকারের কিন্তু খাদে পড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ আমার দৃষ্টিতে অবশিষ্ট নেই। তবে তাদের খাদে পড়ার বা খাদে না পড়ে গিয়ে একটা জিনিস তারা সহজে করতে পারেন, সেটা হচ্ছে জনগণের শান্তি, যেটা আমি পূর্বে বলেছিলাম, সেটা যদি আনয়ন করতে পারেন, তাহলে হয়তোবা তাদের খাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু খাদে পড়তে হবে না। আরেকটা জিনিস যদি তারা করতে পারেন, সেটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা তুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করার তাদের গণতান্ত্রিক অধিকার যদি ফিরিয়ে দেয়া যায়, এই সরকার যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি মনে করি এই সরকার অনেক বড় একটি বাজি মেরে দিতে পারবে। এতে তাদের খাদের কিনারায় থাকতে হবে না, বরঞ্চ আমি মনে করি তারা একদম ক্ষমতার মসনদে যেভাবে আছেন, সেই ক্ষমতার মসনদে কিন্তু তারা বসে থাকতে পারবেন আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত। এখন সম্পূর্ণরূপে এই বিষয়টি কিন্তু নির্ভর করছে বর্তমান সরকার এবং জনগণের মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপর। নীতি নির্ধারকরা কি সিদ্ধান্ত নেন এবং জনগণ সেই সিদ্ধান্তগুলোকে কিভাবে আমলে নেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।